আজকে পড়ার যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র বা ওপেন সার্কুলেটরি সিস্টেম। সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেমকে আমরা দুভাগে ভাগ করতে পারি। সো সার্কুলেটরি সিস্টেম বা সংবহন তন্ত্রকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওপেন বা মুক্ত রক্ত সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে ক্লোজ বা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। তাহলে সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেমকে দুভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র, একটা হচ্ছে বদ্ধ। কাকে মুক্ত বলবো? যেখানে কিনা ব্লাড বা রক্ত বা দেহতল যাই আছে না কেন, সেটা সরাসরি যদি সেল বা টিস্যুকে গিয়ে টাচ করে, রক্ত যদি সরাসরি সেল বা টিস্যুকে গিয়ে টাচ করে, তবে সেটাকে বলবো যে ওপেন। আর যদি ব্লাড সরাসরি সেল বা টিস্যুকে টাচ করছে না, ব্লাড ক্যাপিলারি বা রক্ত জালকের থেকে ডিফিউশন বা ব্যাপন পদ্ধতিতে সেই মানে খাবার বা নিউট্রিয়েন্ট বা গ্যাস চলে যাচ্ছে, তাকে বলবো বদ্ধ। যেমন আমি যদি বলি এই হচ্ছে ক্যাপিলারি আঁকছি, এটা হচ্ছে ধমনী অংশ বা আর্টারি পার্ট, আর এখান থেকে আঁকছি হচ্ছে শিরা অংশ বা ভেনাস পার্ট। তাহলে শিরা ধমনী মিলে এই ব্লাড ক্যাপিলারি তৈরি হয়েছে। এইখানে হচ্ছে সেল বা টিস্যুগুলো সব রয়েছে। ব্লাড থেকে নিউট্রিয়েন্ট ডিফিউশন বা ব্যাপন পদ্ধতিতে সেল বা টিস্যুর মধ্যে আসছে, এবং সেল বা টিস্যু থেকে যে গ্যাস বা যে জিনিসগুলো দরকার সেগুলো ব্যাপন বা ডিফিউশন পদ্ধতিতে ক্যাপিলারির মধ্যে ঢুকছে। তাহলে এখানে ব্লাড কিন্তু সরাসরি সেল বা টিস্যুকে টাচ করছে না, ব্লাড এই শিরা বা ধমনির মধ্যে দিয়ে যাচ্ছে। ব্লাড এই শিরা ধমনী বা ভেইন আর্টারি বা ক্যাপিলারির মধ্যে দিয়ে যাওয়ার সময় ডিফিউশন প্রসেসে নিউট্রিয়েন্ট গুলো ঢুকে যাচ্ছে হচ্ছে সেলের মধ্যে। তাহলে রক্ত জালকের মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, এবং রক্ত জালকের মধ্যে দিয়ে রক্ত যাওয়ার সময় ব্যাপন প্রক্রিয়ায় এই নিউট্রিয়েন্ট গুলো ঢুকে যাচ্ছে সেলের মধ্যে। তাই একে বলা হয় ক্লোজ, কারণ রক্ত একটা ক্লোজ পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে, রক্ত কখনো সেলকে টাচ করছে না। আর ওপেনের ক্ষেত্রে এই যদি সেল থাকে, এই সেলগুলোকে সরাসরি গিয়ে নিউট্রিয়েন্টটা টাচ করছে, সরাসরি এই যে তরলটা, এই দেহতরল বা বডি ফ্লুইড সরাসরি গিয়ে সেলকে টাচ করছে, এবং সেখান থেকে নিউট্রিয়েন্টটা সেলের মধ্যে ঢুকছে। তাহলে বডি ফ্লুইড বা দেহতরল যদি কোষকে টাচ করে, তখন তাকে বলা হয় ওপেন বা মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আর যদি পাইপের মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, পাইপের মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, সেই রক্ত ব্যাপন বা ডিফিউশন পদ্ধতি সেলের মধ্যে ঢুকছে, তাকে বলা হয় ক্লোজ বা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। তো আমাদের ক্লোজ বা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আমাদের দেখা যায়, হিউম্যানের দেখা যায় মেইনলি ক্লোজড আমরা পাই হচ্ছে সমস্ত ভার্টিব্রেটের ক্ষেত্রে, সমস্ত ভার্টিব্রেট বা মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে, অর্থাৎ মাছ থেকে শুরু করে মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী সবার ক্ষেত্রে আমরা বদ্ধ বা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম পাচ্ছি। আর ওপেন বা মুক্ত পাচ্ছি তাদের ক্ষেত্রে, ওপেন বা মুক্ত পাচ্ছি হচ্ছে আমাদের আর্সেনাল। এই আর্সেনাল বা ককরোচের ক্ষেত্রে, আমরা পাচ্ছি হচ্ছে কি ওপেন সার্কুলেটরি সিস্টেম। তাহলে এই হলো ওপেন এন্ড ক্লোজ। ক্লোজ এর ক্ষেত্রে আমরা এই হৃৎপিণ্ডের গঠনটা বা আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কি করে রক্ত প্রবাহিত হয় সেটা আলাদা টপিক। আজকে আমরা ফোকাস করব শুধুমাত্র ওপেন সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে, অর্থাৎ আর্সেনাল। আর্সেনাল এই ওপেন সার্কুলেটরি সিস্টেমে এই ডায়াগ্রামটা এখানে আঁকা আছে। আর্সেনাল ওপেন সার্কুলেটরি সিস্টেমের যে ডায়াগ্রামটা আঁকা আছে, এই ডায়াগ্রামটা আর্সেনাল বডিকে আমি তিনটে ভাগে বা তিনটে প্রকোষ্ঠে ভাগ করেছি। যে বাইরের প্রকোষ্ঠটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, এগুলো বাংলাতেও একই নাম, শুধু বাংলা হরফে লিখতে হয় পেরিকার্ডিয়াল সাইনাস। মাঝে এই যে প্রকোষ্ঠটা আছে, এটার ভেতরে লিখছি এটা পেরিভিসেরাল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস মাঝের প্রকোষ্ঠ। আর একদম বাইরের যে প্রকোষ্ঠ সেটা হলো পেরিনিউরাল সাইনাস।
তাহলে একদম বাইরের প্রকোষ্ঠটা পেরিকার্ডিয়াল সাইনাস, মাঝে যে প্রকোষ্ঠ সেটা পেরিভিসেরাল সাইনাস, আর নিচে যে প্রকোষ্ঠ সেটা পেরিনিউরাল সাইনাস। গ্রিন কালারের যে দুটো পর্দা রেখেছি, এই দুটো পর্দা হচ্ছে দুটো ডায়াফ্রাম। যেহেতু আরশোলা বা অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে আমরা জানি তাদের পিঠের দিকে হৃৎপিণ্ড থাকে, তাই এই দিকটা হলো পিঠের দিক, অর্থাৎ এই দিকটা হলো ডরসাল সাইড, আর এই পাশটা হচ্ছে ভেন্ট্রাল সাইড। যেহেতু এটা ডরসাল সাইড, তাই এই ডায়াফ্রামটাকে বলা হয় ডরসাল ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটাকে বলা হয় ডরসাল ডায়াফ্রাম, এবং এই ডায়াফ্রামটাকে বলা হয় ভেন্ট্রাল ডায়াফ্রাম। তাহলে ডরসাল ডায়াফ্রাম and ventral diaphragm, এই দুটো ডায়াফ্রাম রয়েছে। তার মানে অ্যাকচুয়ালি এই সার্কুলেটরি সিস্টেমে আসলে কি পাচ্ছি, উপরের প্রকোষ্ঠটা পেরিকার্ডিয়াল সাইনাস, মাঝের এই প্রকোষ্ঠটা পেরিভিসেরাল সাইনাস, আর নিচের এই প্রকোষ্ঠটা পেরিনিউরাল সাইনাস। আচ্ছা, মাথার এখানে একটা ফাঁকা জায়গা আছে, মাথার এখানে এই ফাঁকা জায়গাটাকে বলা হয় হেড সাইনাস। মাথার এখানে ফাঁকা জায়গাটাকে বলা হয় হেড সাইনাস। তাহলে এইটা ডরসাল ডায়াফ্রাম, এটা ভেন্ট্রাল ডায়াফ্রাম। তাহলে এইগুলো গঠন। এবার লাল রঙের এই যে একদম বেগুনের মতো চোখ হওয়া লম্বা যে স্ট্রাকচারটা এঁকেছি, এটা হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। তার মানে এটা ককরোচের হার্ট। ককরোচের হার্টে টোটাল 13টা চেম্বার আছে। এর মধ্যে প্রথম 3টে চেম্বার যদি আমি দেখি, এই প্রথম 3টে চেম্বার থোরাসিক রিজিয়নে রয়েছে বা বুকের দিকে রয়েছে। তারপরে 10টা চেম্বার, তাহলে 3টে থোরাসিক আর 10টা চেম্বার অ্যাবডোমিনাল অর্থাৎ পেটের দিকে রয়েছে। তাহলে পেটের 10টা খণ্ডকে 10টা অ্যাবডোমিনাল চেম্বার, আর বুকের 3টে খণ্ডকে 3টে থোরাসিক চেম্বার। টোটাল হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বা টোটাল হৃৎপিণ্ডের চেম্বার হচ্ছে 13টা। এবার আমি 13টা চেম্বারকে বানিয়ে কয়েকটা চেম্বারকে একটুখানি 2-3টে চেম্বারকে গঠনটা দেখাচ্ছি। হৃৎপিণ্ডের গঠন দেখবে এইরকম করে চেম্বারগুলো রয়েছে। এই একটা প্রকোষ্ঠ, তার নিচে আমার এইরকম কানেকশন আছে অবশ্যই, এই আর একটা প্রকোষ্ঠ, তার নিচে আবার কানেকশন আছে এই আর। মোটামুটি আমি 3টে প্রকোষ্ঠ দিয়ে আঁকছি। এই 3টে প্রত্যেকটা প্রকোষ্ঠে এইখানে যে ওপেনিং গুলো রয়েছে, এই ওপেনিংকে বলা হয় অস্টিয়া। অস্টিয়া নামটা এর আগেও আমরা পেয়েছি, কিন্তু সেটা পেয়েছি পরিফেরার ক্ষেত্রে। তাহলে পরিফেরার যে ছিদ্র দিয়ে জল ঢোকে সেটা অস্টিয়া, আর ককরোচের হার্টের মধ্যে যে ছিদ্র দিয়ে রক্ত ঢোকে সেটা অস্টিয়া। তাহলে অস্টিয়া মানে বেসিক্যালি আমরা এমন পোরকে ইন্ডিকেট করি বা এমন ছিদ্রকে ইন্ডিকেট করি যার মধ্যে দিয়ে কোনো তরল প্রবেশ করে। আর এটা একটা অস্টিয়া, এখানে অস্টিয়া, এগুলো সব প্রত্যেকটা ক্ষেত্রে অস্টিয়া রয়েছে। প্রত্যেকটা খণ্ডকে যেটা একটা করে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ রয়েছে, সুতরাং প্রত্যেকটা খণ্ডকে হৃৎপিণ্ডের সাথে এরকম আর্টারি যোগ হয়েছে, এরকম আর্টারি যোগ হয়েছে, যাকে বলা হয় এক্সকারেন্ট সেগমেন্টাল আর্টারি। এটাকে বলা হয় এক্সকারেন্ট সেগমেন্টাল আর্টারি। তাহলে প্রত্যেকটা প্রকোষ্ঠে দুটো করে আর্টারি রয়েছে, এবং প্রত্যেকটা প্রকোষ্ঠের সাথে যোগ আছে কি এরকম ট্রায়াঙ্গুলার শেপ কিছু মাসল, যার নাম হচ্ছে অ্যালারি মাসল। টোটাল প্রকোষ্ঠ যদি 13টা হয়, তাহলে অ্যালারি মাসলের সংখ্যা মাঝে মাঝে থেকে টোটাল হচ্ছে 12 জোড়া। তাহলে এটা হলো অ্যালারি পেশি বা অ্যালারি মাসল, যার সংখ্যা হচ্ছে টোটাল 12 জোড়া। তার মানে আমি এইটুকু বললাম, তো প্রত্যেকটা প্রকোষ্ঠে আমি কি কি পাচ্ছি, প্রত্যেকটা প্রকোষ্ঠে এই চেম্বারটা নিচে তরল ঢোকার জন্য যে ছিদ্র রয়েছে অস্টিয়া, আর এখানে রয়েছে স্কালেন সেগমেন্টাল আর্টারি, যেটা দিকে বেরিয়ে যাচ্ছে, আর মানে মাঝখানে রয়েছে হচ্ছে অ্যালারি পেশি বা অ্যালারি মাসল। তো এটা হচ্ছে স্ট্রাকচার। এবার মেকানিজম চলে আসছে, কিভাবে কাজ করা হচ্ছে। আমি ধরে নিচ্ছি এইখান থেকে রক্তটা বেরিয়েছে, আমি এখান থেকে শুরু করছি যে এই চেম্বারের মধ্যে ব্লাডটা ছিল, এই চেম্বারের মধ্যে ফ্লুইড ছিল। এখান থেকে আমরা যদি পড়া শুরু করি, তাহলে যেই মুহূর্তে এই চেম্বারটা কন্ট্রাক্ট করেছে, যেই মুহূর্তে এই চেম্বারটা চাপ দিয়েছে, এর অ্যান্টেরিয়র অ্যারোটা
এই যে একদম লাস্টে যে ওপেনিংটা এখানে এটাকে শুরু লম্বা করে বা এটাকে যদি প্রথম চেম্বার হিসেবে দেখি এখানে এটাকে শুরু লম্বা করে দেখে বলা হয় অ্যান্টেরিয়র অ্যারোলা। অ্যান্টেরিয়র অ্যারোলা। তাহলে যেই মুহূর্তে এই চেম্বারটা কন্ট্রাক্ট করলো, লাস্ট এই চেম্বারটা যেই কন্ট্রাক্ট করলো, ফ্লুইডটা অ্যান্টেরিয়র অ্যারোলাতে বাইরে বেরোলো। কোথায় বেরোলো? ফ্লুইডটা বেরিয়ে চলে এলো এই হেড সাইনাস। ফ্লুইডটা বেরিয়ে চলে এলো হেড সাইনাস। হেড সাইনাস নামে অ্যান্টেরিয়র অ্যারোলা দিয়ে চলে এলো হেড সাইনাসে। হেড সাইনাস থেকে এটা মুভ করে গেল হচ্ছে পুরো বডির বিভিন্ন দিকে এবং এই দিকে ভেন্ট্রাল সাইডে নার্ভ কর্ড রয়েছে বলে বা স্পাইনাল কর্ড নার্ভ কর্ড রয়েছে বলে ভেন্ট্রাল সাইডে বলা হয় পেরিনিউরাল সাইনাস। তার মানে এখান দিয়ে পুরো পেরিনিউরাল সাইনাস বা পুরো অর্গান সব জায়গার মধ্যে ব্লাডটা পৌঁছে গেছে। এইবার এই যে জায়গাটা ডায়াফ্রামটা পারফোরেটেড অর্থাৎ ছিদ্রযুক্ত। এই ডায়াফ্রামটা পারফোরেটেড বা ছিদ্রযুক্ত অবস্থা থাকে। যে মুহূর্তে এই পেরিনিউরাল সাইনাস অর্থাৎ এর পেটের কাছে মাসেলটা যেই কন্ট্রাক্ট করলো বা পেরিনিউরাল সাইনাস যেই কন্ট্রাক্ট করলো, এই পেরিনিউরাল সাইনাস থেকে এই ফ্লুইডটা ঢুকে আসে কোথায়? পেরিভিসেরাল সাইনাস। তাহলে কি হলো? আরেকবার রিপিট করি। যেই মুহূর্তে লাস্ট চেম্বারটা কন্ট্রাক্ট করছে অমনি অ্যান্টেরিয়র অ্যারোলা দিয়ে ফ্লুইড চলে গেছে হেড সাইনাস। হেড সাইনাস থেকে ফ্লুইড ঘুরতে ঘুরতে চলে গেছে পেরিনিউরাল সাইনাস। পুরো বডির সমস্ত অর্গানের কাছে ব্লাড পৌঁছে গেল। যার যা অক্সিজেন নেওয়ার নিয়ে নিয়েছে, যার যা কার্বন ডাইঅক্সাইড ছাড়া ছেড়ে দিয়েছে, সব কিছু ডান। এইবার পেরিনিউরাল সাইনাসের কন্ট্রাকশন হলো, এই চেম্বারটা ছোট হলো। যেই এই চেম্বারটা ছোট হলো অমনি এই পারফোরেশন দিয়ে ফ্লুইড কোথায় চলে গেল? পেরিভিসেরাল সাইনাসে। তার মানে অ্যাকচুয়ালি অ্যান্টেরিয়র অ্যারোলা দিয়ে ফ্লুইড পুরো বডিতে যাওয়ার পর ফ্লুইডটা কোথায় রয়েছে? ফ্লুইডটা রয়েছে পেরিনিউরাল সাইনাসের মধ্যে। বেশ, পেরিনিউরাল সাইনাসের ফ্লুইড রয়েছে। এইবারে নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ এই যে অ্যালারি মাসেল অর্থাৎ এখানে যে অ্যালারি মাসেল আছে, এই অ্যালারি মাসেলটা কন্ট্রাক্ট হচ্ছে। এইখানে যে অ্যালারি মাসেলগুলো আছে এই অ্যালারি মাসেলটা কন্ট্রাক্ট হচ্ছে। তারপরে কি হচ্ছে যে এই যে ডর্সাল ডায়াফ্রাম নিচের দিকে নেমে আসছে। আমি এটা লাভ স্কেচ করছি এখানে। আর এখানে এইটা যদি মাথাটা হয়, মাথা দিয়ে যদি হয়, তাহলে এই যে পিঠের দিকটা আমি একটুখানি এঁকে দেখাচ্ছি। এই জায়গাটা ছিল হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে এই যে ডর্সাল ডায়াফ্রাম এবার নিচের দিকে নেমে গেছে। তো ডর্সাল ডায়াফ্রাম যতটা জায়গা জুড়ে ছিল, ডর্সাল ডায়াফ্রাম নিচের দিকে নামলে অটোমেটিক্যালি পেরিকার্ডিয়াল সাইনাস যে জায়গাটা অকুপাই করেছিল এখন তার থেকে বেশি জায়গা পেয়েছে। তাহলে ডর্সাল ডায়াফ্রাম নিচের দিকে নেমে গেছে ডিউ টু অ্যালারি মাসেল। অ্যালারি মাসেলের জন্য ডর্সাল ডায়াফ্রাম নিচের দিকে নামলো। ডর্সাল ডায়াফ্রাম যে নিচের দিকে নামলো তাহলে পেরিকার্ডিয়াল সাইনাসের জায়গাটা অনেকটা বেড়ে গেল। পেরিকার্ডিয়াল সাইনাসের ভলিউম বেড়েছে, তার ফলে পেরিকার্ডিয়াল সাইনাসের প্রেশার কমেছে। পেরিকার্ডিয়াল সাইনাসের ভলিউম বেড়েছে, তাহলে পেরিকার্ডিয়াল সাইনাসের প্রেশার কমে গেছে। তার মানে এইখানে পেরিভিসেরাল সাইনাসে এখন ফ্লুইডের প্রেশার বেশি, পেরিকার্ডিয়াল সাইনাসের প্রেশার কম। তো অটোমেটিক্যালি এই পারফোরেশন দিয়ে পেরিভিসেরাল সাইনাস থেকে ফ্লুইড ঢুকে গেল কোথায়? পেরিকার্ডিয়াল সাইনাসে। রিপিট अगेन, কোথায় এসে লাস্ট চেম্বারটা কন্ট্রাক্ট করলো, অ্যান্টেরিয়র অ্যারোলা দিয়ে ফ্লুইড বেরোলো, অ্যান্টেরিয়র অ্যারোলা দিয়ে ফ্লুইড বেরিয়ে চলে গেল হেড সাইনাসে। হেড সাইনাস থেকে পুরো বডির মধ্যে মিশে গেল, অর্থাৎ রয়েছে পেরিনিউরাল সাইনাসে। পেরিনিউরাল সাইনাস কন্ট্রাক্ট করলো, ফ্লুইড চলে গেল পেরিভিসেরাল সাইনাসে। অ্যালারি মাসেল রিল্যাক্সেশনের জন্য কি হয়ে গেল? ডর্সাল ডায়াফ্রামটা নিচের দিকে নামলো। ডর্সাল ডায়াফ্রাম যে নিচের দিকে নামলো অমনি পেরিকার্ডিয়াল সাইনাসের স্পেসটা বেড়ে গেল, ভলিউম বেড়ে গেল। পেরিকার্ডিয়াল সাইনাসের ভলিউম বাড়লে পেরিকার্ডিয়াল সাইনাসের প্রেশার কমলো। সো নাও পেরিভিসেরাল সাইনাসের প্রেশার বেশি, পেরিকার্ডিয়াল সাইনাসের প্রেশার কম। সো ইজিলি ফ্লুইড মুভ করলো কোথায়? পেরিভিসেরাল থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে। তো এখন ফ্লুইড কোথায় মুভ করেছে? অ্যান্টেরিয়র অ্যারোলা থেকে পেরিনিউরাল, পেরিনিউরাল থেকে পেরিভিসেরাল, পেরিভিসেরাল থেকে পেরিকার্ডিয়াল। ফ্লুইড এখন আছে পেরিকার্ডিয়াল সাইনাসে। পেরিকার্ডিয়াল সাইনাসে যেই আছে, এইবার কি হবে? এই যে অ্যালারি মাসেলগুলো রিল্যাক্স করছে। অ্যালারি মাসেলগুলো যেই রিল্যাক্স করেছে, অ্যালারি মাসেল রিল্যাক্স করলেই এই অস্টিয়া দিয়ে ফ্লুইড ঢুকে আসবে ভিতর দিকে। অ্যালারি মাসেল রিল্যাক্স করলেই অস্টিয়া দিয়ে
ফ্লুইড ঢুকে আসে ভিতর দিকে। তার মানে এখন হার্টের এই চেম্বারের কাছে ফ্লুইড আছে, হার্টের এই চেম্বারের কাছে ফ্লুইড আছে। যেই এবার এই চেম্বারটা কন্ট্রাক্ট করছে, এই চেম্বারটা যেই কন্ট্রাক্ট করছে অমনি অস্ট্রিয়াগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অ্যানালিমাসের কন্ট্রাক্ট করছে আবার অস্ট্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে ফ্লুইড ঢুকে যাচ্ছে কিছুটা এখানে, বাকি ফ্লুইড চলে যাচ্ছে কোথায়, এই এক্সটার্নাল সেগমেন্টটা না দিয়ে বাকি সেগমেন্ট। তাহলে আমার এখন এখানে ফ্লুইড ভর্তি, আবার এখানে অস্ট্রিয়া দিয়ে কিছু ফ্লুইড এসছে, আবার এটা কন্ট্রাক্ট করবে, কিছুটা ফ্লুইড চলে যাচ্ছে উপরে, কিছুটা এই এক্সটার্নাল সেগমেন্টটা না দিয়ে বাকি পুরো চেম্বার। So this is the total circulation procedure of cockroach, and this is known as open circulatory system. একবার রিক্যাপ টোটালটা কি বলেছি, যে ফার্স্ট আমি এই চেম্বার থেকে শুরু করেছিলাম, তাহলে এই একদম লাস্ট চেম্বারটা কন্ট্রাক্ট করলো, ব্লাড অ্যান্টেরিয়ার আউটার নিয়ে বেরোলো, অ্যান্টেরিয়ার আউটার নিয়ে বেরোলো হেড সাইনাস, হেড সাইনাস থেকে পুরো বডিতে পৌঁছে গেল, বডির সমস্ত অর্গানের টিস্যু কি পেল, অক্সিজেন পেয়ে গেল। তারপরে পেরিনিউরাল সাইনাসে কন্ট্রাকশনের ফলে চলে গেল পেরিফেরাল সাইনাস, অ্যানালিমাসে রিল্যাক্স করছে, তার জন্য কি হয়েছে, ডরসাল ডায়াফ্রাম নিচের দিকে নেমে গেছে, ডরসাল ডায়াফ্রাম নিচের দিকে নেমে আসার ফলে পেরিকার্ডিয়াল সাইনাসের ভলিউম বেড়ে গেছে, তারপরে ইজিলি পেরিফেরাল থেকে ফ্লুইড চলে গেল পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাসে যাওয়ার ফলে অ্যানালিমাসে কি করলো, রিল্যাক্স দিতে আছে। এবার এই অবস্থায় ফ্লুইড ঢুকে গেল কোথায়, হার্টের চেম্বারের মধ্যে, হার্টের চেম্বারের মধ্যে যেই ফ্লুইড ঢুকে গেছে অমনি এই এক একটা চেম্বার ফ্লুইডে ভর্তি, এবার অ্যানালিমাসে কি করছে, কন্ট্রাক্ট করছে, অস্ট্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, হার্টও কন্ট্রাক্ট করছে, তারপরে ফ্লুইডটা অস্ট্রিয়া দিয়ে ব্যাক ফ্লো না করে ফ্লুইডটা ঢুকে যাচ্ছে কোথায়, তার নেক্সট চেম্বারে। আর এক্সটার্নাল সেগমেন্টটা লাগাই প্রত্যেকটা সেগমেন্টে, তার মানে ককরোচের প্রত্যেকটা যে বডি সেগমেন্ট রয়েছে, প্রত্যেকটা বডি সেগমেন্টের এগেইনস্টে, প্রত্যেকটা বডি সেগমেন্টের এগেইনস্টে এই যে একটা করে হার্টের চেম্বার রয়েছে, যখনই তাহলে কনস্ট্রাকশনটা হচ্ছে ফ্লুইড এই চেম্বার ওয়াইজ তো উপরে উঠছে, তার সাথে সাথে প্রত্যেকটা চেম্বার সেগমেন্টের মধ্যেও এক্সটার্নাল সেগমেন্টাল আর্টারি দিয়ে ফ্লুইড ডিস্ট্রিবিউটেড হচ্ছে, তার ফলে গোটা বডি অফ ফ্লুইড পাচ্ছে। তো এইভাবে পাউচের মতো কনস্ট্রাকশন করতে 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 ফ্লুইড অ্যাকচুয়ালি আবার উপর দিকে করছে। এই কনস্ট্রাকশনটা পেরিস্টলসিস মুভমেন্টের মতো, যেটাকে পেরিস্টলটিক কনস্ট্রাকশন বলা হয়। আমাদের ইসোফেগাসের মধ্যে যে পেরিস্টলসিস মুভমেন্ট হয়, যদি পেরিস্টলটিক কনস্ট্রাকশন করতে করতে পুরো আবার হেলদি ব্লাড আসছে। যদি এখানে বলে দিই ককরোচের যে ব্লাড, ককরোচের এই যে ব্লাডটা জলরেটেস, হিমোগ্লোবিন থাকে না, এবং এই ব্লাডকে কি বলা হয়, হিমোলিম্ফ। হিমোলিম্ফ বলা হয়, দ্যাট কন্টেইনস ক্লিয়ার প্লাজমা। আমাদের ব্লাড প্লাজমাতে ক্লিয়ার প্লাজমা থাকে, প্লাস যে সেলগুলো থাকে আরবিসি ডাব্লিউবিসি থাকে না, সেই সেলগুলোকে বলা হয় কি, হিমোসাইট। হিমোসাইট। আর আসলে এই ফ্লুইড ফিল ক্যাভিটিকে কি বলা হয়, হিমোসিল। টোটাল ফাঁকা জায়গাটা হিমোসিল, হিমোসিলে